দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। একাদশ সংসদের 60% সদস্যই ব্যবসায়ী, এরপরেই রয়েছেন আইন ও পেশাজীবীরা। তৈরি পোশাক খাতে নতুন মজুরি বাস্তবায়নে অসন্তোষ ঠেকাতে দক্ষতার ভিত্তিতে শ্রমিকদের পদোন্নতির চিন্তা মালিকদের। বিশ্বখ্যাত জাপানি কালি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাকাটা ইংস কারখানা স্থাপন করছে বাংলাদেশে, জমি নেবার চুক্তি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। শপথ নিলেন একাদশ সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা, যাদের 60%ই কোনো না কোনো ব্যবসায় জড়িত। পোলট্রি, মৎস্য, কৃষিভিত্তিক ব্যবসা থেকে শুরু করে বড় শিল্প উদ্যোক্তাও আছেন এই তালিকায়। সব মিলিয়ে ব্যবসায়ীদের হার এবার ছাড়িয়েছে আগের সব সংসদকে। এ তালিকায় আইনজীবী ও পেশাজীবীরা রয়েছেন দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে। ফয়সাল শোভনের রিপোর্ট। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আগামী 5 বছরের জন্য জাতীয় সংসদে তারা জনপ্রতিনিধি হিসেবে আইন প্রণেতার ভূমিকা পালন করবেন। নবনির্বাচিত সংসদ সদস্যরা তারই শপথ নিলেন বৃহস্পতিবার, যাদের একজন দেশের শীর্ষ ব্যবসায়ীদের অন্যতম বেক্সিমকো গ্রুপের উদ্যোক্তা সালমান এফ রহমান। দেশের জন্য যা কাজ করার আছে আমি আমার ব্যবসার মাধ্যমে যেটা করি, যে আমি অর্থনীতিতে আমাদের যে কন্ট্রিবিউশনটা আছে সেটা তো আমার করতেই থাকবো, কিন্তু তার সাথে সাথে যেহেতু আমি এই নতুন একটা যাত্রায় শুরু করেছি, সেটা হলো আমার এলাকা। সব থেকে আগে আমি আমার এলাকার উন্নয়নের জন্য কাজ করব। নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তার মতো এমন উদ্যোক্তা আছেন অনেকেই। তাদের কেউ বস্ত্র খাতের ব্যবসায়ী, কেউ ব্যাংকের চেয়ারম্যান, কেউ পরিচালক, আছেন আমদানি বা রপ্তানিকারকও। তাদেরই একজন আব্দুস সালাম মুর্শেদি। আমাদের অনেক বেকার যুবক এখন ঘুরছে, কর্মসংস্থান সৃষ্টি হবে আমার আরেকটি লক্ষ্য। সব মিলে আমার 102 খুলনা 4কে আমি বাংলাদেশের একটি মডেল এলাকা বানাতে চাই। 30 ডিসেম্বর 298টি আসনে বিজয়ী সংসদ সদস্যদের 147 জনই ব্যবসায়ী। হলফনামায় কৃষি ও ব্যবসা দুই ধরনেরই পেশা দেখিয়েছেন 36 জন। সে হিসেবে 183 জন সংসদ সদস্যই কম বেশি ব্যবসার সঙ্গে জড়িত। এই নির্বাচনের মাঝ দিয়ে আমরা আরেকবার সুযোগ পেলাম বাংলাদেশকে আরও অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। সেই কাজটি আমরা অবশ্যই অব্যাহত রাখবো এবং সেই কাজটি আমরা করব। আমরা প্রমাণ করব যে আমরা বীরের জাতি, আমরা হারবার জন্য জন্মাইনি, আমরা বিজয়ী হয়ে আমরা এই পৃথিবী ছাড়ব। সব মিলিয়ে নতুন সংসদ সদস্যদের 47 ভাগেরই প্রধান পেশা ব্যবসা, পাশাপাশি 12 ভাগ তাদের হলফনামায় পেশা দেখিয়েছেন কৃষি ও ব্যবসা। সব মিলিয়ে 61 ভাগ সংসদ সদস্যই ব্যবসা খাতের, যেখানে আইনজীবীদের হার 13 ভাগ, 8 ভাগ এসেছেন চিকিৎসা, শিক্ষকতা সহ অন্যান্য পেশাজীবীদের মধ্য থেকে। দেশের সংসদ সদস্যদের একসময় বড় অংশ আসতেন আইনজীবীদের মধ্য থেকে, কিন্তু 1990 সালের পর থেকেই সেখানে পরিবর্তন আসতে শুরু করে। ক্রমশ রাজনীতিতে অংশগ্রহণ বাড়ে ব্যবসায়ীদের। সবশেষ 2008 সালে নির্বাচিত সংসদ সদস্যদের ভেতরে যাদের হার ছিল 59 ভাগ। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দক্ষতা আর অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিয়ে পোশাক খাতের মজুরি নিয়ে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আনতে চায় উদ্যোক্তারা। তবে এই উদ্যোগ কারখানাগুলো নিজ নিজ দায়িত্বে নিজেদের শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করবে বলে জানিয়েছে বিজিএমইএ। রিপোর্ট করছেন সৌরভ রহমান। 5300 থেকে বাড়িয়ে পোশাক খাতের নিম্নতম মজুরি 8000 করা হয় গেল অক্টোবরে। মূল মজুরি 4100 টাকা ধরে বাড়ি ভাড়া, চিকিৎসা আর যাতায়াত যোগ করে, যা চলতি মাস থেকেই হাতে পাবার কথা শ্রমিকদের। যদিও গেল 1 মাস ধরেই এই মজুরি কাঠামোয় বৈষম্যের অভিযোগ তুলে অসন্তোষ চলছে ছড়িয়ে ছিটিয়ে দেশের কয়েকটি শিল্পাঞ্চলে। ওয়ার্কারদের মাঝে একটা কনফিউশন আছে, তাদেরকে ঠিকমতো মেসেজটা দেওয়া হচ্ছে না যে তাদের বেতন কত বাড়বে, কি করবে, সেই জিনিসটা তারা বুঝতেছে না। একদম ক্লারিফিকেশন দেওয়া আছে কিভাবে মজুরিটা বাস্তবায়ন করতে হবে, আমরা সেটাই বাস্তবায়ন করব। সেখানে যদি দেখা যায় কোথাও কোনো রকমের সামান্যতম কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো হয়তো মালিক ইন্ডিভিজুয়ালি সলভ করবে। কিন্তু মজুরি বোর্ড যে আমাদেরকে যে মজুরি কাঠামো নির্ধারণ করে দিছে, আমরা সেই অনুযায়ী মজুরিটা বাস্তবায়ন করব। মোট 7টি গ্রেডে ভাগ করে এই মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে, যেখানে সর্বনিম্ন অর্থাৎ 7ম গ্রেডে মজুরি বেড়েছে 51 ভাগ বা 2700 টাকা। এর পরের 6 ধাপে মজুরি বৃদ্ধি হয়েছে 2727 থেকে 4500 টাকা পর্যন্ত। যদিও
দ্বিতীয় থেকে ষষ্ঠ ধাপের শ্রমিকরা বর্তমানে এই বর্ধিত মজুরির কাছাকাছি পাচ্ছেন প্রতি বছর ৫% হারে ইনক্রিমেন্ট যোগ হওয়াতে। যেটা করতে পারি এবং যেটা করব আমরা সবাই সেটা হলো যে দক্ষতার ভিত্তিতে ধরেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আমাদের প্রায় সব ফ্যাক্টরিতে আছে, তাদেরকে দিয়ে ওই স্কিল ম্যাট্রিক্সটা ওইটার ভিত্তিতে যদি আমরা তাদেরকে একটা মূল্যায়ন করি তাহলে সবারই কিন্তু স্বার্থরক্ষা হয়। কারণ আমাদের বহু শ্রমিক আছেন যারা অত্যন্ত দক্ষ, তারা হয়তো বা এমন একটা গ্রেডে আছেন, হয়তো বা গ্রেড 3-তে আছেন, হ্যাঁ, বা গ্রেড 4-এ আছেন, কিন্তু আসলে তার থাকা উচিত গ্রেড 4-এর সেই শ্রমিক হয়তো বা গ্রেড 3-তে থাকা উচিত। তো এই গ্রেড অ্যাডজাস্টমেন্টগুলোও যদি প্রয়োজন হয় তাহলে করতে হবে। বর্তমানে সারা দেশে প্রায় ৩৫০০-এর মতো রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় যেন শান্তিপূর্ণভাবে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করা যায়, সেজন্য বৃহস্পতিবার রাতে সদস্যদের সঙ্গে এক জরুরি বৈঠকও করেছে বিজিএমইএ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মেঘনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসছে জাপানের বিখ্যাত কালি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাকাটা ইঙ্কস কর্পোরেশন। মেঘনায় প্রতিষ্ঠানটি ৫ একর জমি বরাদ্দ নিয়েছে। বৃহস্পতিবার বেজার কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্যাকেজিং, প্রিন্টিং কিংবা লেখার কালি তৈরিতে সাকাতার অবস্থান বিশ্বে এখন তৃতীয়। জাপানি এই প্রতিষ্ঠানের ব্যবসা আছে পৃথিবীর ১৭টি দেশে। সব মিলিয়ে বছরে যাদের বিক্রি প্রায় $১৫০ কোটি। ১২৪ বছরের পুরনো সাকাতা ইঙ্কস কর্পোরেশন এবার বিনিয়োগ নিয়ে আসছে বাংলাদেশেও। নারায়ণগঞ্জে মেঘনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রথম ধাপে ৮৫ কোটি টাকা বিনিয়োগ করবে সাকাতা। এর জন্য ৫ একর জমিও বরাদ্দ পেয়েছে মেঘনার কাছ থেকে, যার চুক্তি স্বাক্ষরিত হলো বৃহস্পতিবার। এফডিআই, ফরেন এফডিআই ১০ মিলিয়ন ১৫ মিলিয়ন যেটাই আসতেছে, এবং এটা প্রচুর ভবিষ্যতে সম্ভাবনাময়, প্লাস ১,০০০ লোকের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। দিস ইজ অলসো ভেরি বিগ। হিসেব বলছে বছরে ২,০০০ কোটি টাকারও বেশি কালির চাহিদা আছে দেশে, যার ৭৫ ভাগই আসে ভারত থেকে। আগামী ১.৫ বছরের মধ্যে সেই আমদানি কমে আসবে সাকাতা উৎপাদন শুরু করলে। এইটা 100% আপনার ইম্পোর্ট সাবস্টিটিউট। এই ফ্যাক্টরিটা প্রতিষ্ঠিত হওয়ার পর এটা আমরা বিদেশি ফরেন কারেন্সি যেমন আমরা সেভ করতে পারবো ইম্পোর্ট করার ক্ষেত্রে, কালি ইম্পোর্ট করার ক্ষেত্রে, তেমনি আমরা এটা তারা প্রভিশন রাখছে ফর ফিউচার এক্সপানশন, এবং অন্যান্য দেশেও আবার এখান থেকে এক্সপোর্ট করার সুযোগটা থাকছে। সাকাতার মতো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী অনেক জাপানি প্রতিষ্ঠান। দেশটির বৈদেশিক বাণিজ্য সংস্থা জেট্রোড হিসেবে বর্তমানে বাংলাদেশে কাজ করছে ২৬৯টি জাপানি প্রতিষ্ঠান। বেজা বলছে শুধু জাপান নয়, নতুন আসতে যাওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে চায় চীন, ভারত, অস্ট্রেলিয়াও। We have got a commitment for about $12 billion for Mirsharai economic zone alone. Companies like Sojitz Corporation are already there. Barjar Asian Paints are there. Big Chinese companies like Jindun are there. Sojitz Corporation, Adani Port, Nippon of Japan has already landed in Mirsharai. So these are very good developments. এসব বিনিয়োগ সুরক্ষায় অবকাঠামো উন্নয়ন সহ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সকল সুবিধা নিশ্চিত করতে বেজা কাজ করছে বলেও জানান পবন চৌধুরী। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৪ ভাগের বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব বলছে অর্থ বছরের প্রথম ৬ মাসে $২,০৪৯ কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৯ ভাগ বেশি। আর এই লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাতে বড় আকারের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৫ ভাগের বেশি। তৈরি পোশাক রপ্তানি থেকে আয় এসেছে $১৭০০ কোটি। তৈরি পোশাক ভালো করলেও চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ভালো করা যায়নি। রপ্তানি তো বাড়েইনি, বরং কমে গেছে। আমদানি রপ্তানির সাথে পাল্লা দিয়ে চট্টগ্রাম বন্দরে ২০১৮ সালে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৯ ভাগ। হ্যান্ডলিং হয়েছে ২৯ লাখ কন্টেইনার, যা আগের বছর ছিল ২৬.৫ লাখের মতো। তবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে না পারলে আগামী ৩ বছরেই এই গতি বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে রবিউল টিপুর ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির ৯২ ভাগই সম্পন্ন হয় এই বন্দরের মাধ্যমে। ২০১৮ সালে দেশের আমদানি রপ্তানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংও। হিসেব বলছে বিদায়ী বছরে ২০ ফুট দীর্ঘ ২৯,০৪,০০০ কন্টেইনার ওঠানামা করেছে এখানে।
যা 2017 সালের চেয়ে প্রায় 9 ভাগ বেশি। সে বছর হ্যান্ডলিং হয়েছে 26,67,000। ক্রমান্বয়ে যে প্রবৃদ্ধি হচ্ছে সেই প্রবৃদ্ধি ক্যাটার করার জন্য আমরা বিভিন্ন রকম আমাদের সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে যাচ্ছি। যেমন আমাদের গত বছরে আমাদের প্রায় 47 বিভিন্ন ক্যাটাগরির ইকুইপমেন্ট সংযোজন হয়েছে আমাদের ফ্লিটে। তো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের 6টা নতুন গেন্টি ক্রেন এসছে, যেটা পোর্টের সবচেয়ে বড় এফিসিয়েন্সি ইন্ডিকেটর এখন বলা হচ্ছে। শুধু কন্টেইনারই নয়, কার্গো হ্যান্ডলিংও বেড়েছে প্রধান এই বন্দর দিয়ে, বেড়েছে প্রায় 13%। মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে 9,63,11,224 মেট্রিক টন। 3 মাস আগে আমাদের কন্টেইনার হ্যান্ডলিং কত ফাস্টার ছিল, আউটারে ডিলে ছিল জাহাজগুলি, ফিডার ভেসেলগুলি 6 দিন 7 দিন, এখন কোনো ডিলে নেই। গার্মেন্টস বলেন, অন্যান্য প্রোডাক্ট বলেন, আমাদেরকে শিপমেন্টগুলি যত দ্রুত আমরা করতে পারবো, জাহাজীকরণ করতে পারবো, তত দ্রুত এটা ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের আমদানি রপ্তানি বৃদ্ধির গতির সাথে তাল মেলাতে বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য বে টার্মিনাল নির্মাণের কাজ সময়মতো শেষ করার তাগিদ দেন তারা। এই ধরনের সিচুয়েশনটা যে আমরা বছরের পর বছর কন্টিনিউ করতে চাই, সেটা করতে গেলেই কিন্তু সক্ষমতার জায়গাটা বাড়াতে হবে, এবং বাড়ানোর একমাত্র জায়গা হচ্ছে বে টার্মিনালটা খুব দ্রুত দৃশ্যমান করা। যদি সেই জায়গাটি যদি আগামী 3 বছরের মধ্যে নিশ্চিত করা না যায়, নিশ্চিতভাবে বলা যায় আবার বন্দর প্রবলেমের মধ্যে পড়ে যাবে। 1 ডিসেম্বর আমদানি রপ্তানি পণ্য ভর্তি 11,046 TUS কন্টেইনার হ্যান্ডলিং করা হয় চট্টগ্রাম বন্দরে, 24 ঘন্টার হিসেবে যা ছিল সর্বোচ্চ। তাজুল ইসলাম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের শেষ দিনে ঢাকা শেয়ার বাজারের সূচকে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। সূচক বেড়েছে প্রায় 1.71 ভাগ। সার্বিক সূচক DAX 94 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,590-তে। লেনদেন হয়েছে 924 কোটি টাকার। এদিন দর বেড়েছে বেশিরভাগ শেয়ারের, বেড়েছে 303টির আর কমেছে 33টির দর, আর অপরিবর্তিত ছিল মাত্র 9টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। বেশ ইতিবাচকভাবেই আজকে বাজারে এ সপ্তাহের লেনদেন শেষ হলো, অ্যান্ড দিস 94 পয়েন্টস আপওয়ার্ড মুভমেন্ট ওয়াজ সাপোর্টেড বাই সাউন্ড ইনভেস্টার্স পার্টিসিপেশন, যেখানে টার্নওভার বিগত সেশনের তুলনায় শতকরা 32% বৃদ্ধি পায়। এবং এই পজিটিভ মুভমেন্টের কারণ হিসেবে আমাদের রিসার্চ মনে করে বিগত বছর অর্থাৎ 2018-তে মার্কেট একটি স্লো মুভমেন্ট ছিল, যেখানে মূল সূচক DAX-এ প্রায় 860 পয়েন্টের মতো একটি কারেকশন ছিল। যদিও ফান্ডামেন্টালি in terms of earnings, profitability, market performance was sound. একই সাথে peer comparison our market is one of the cheapest among peer countries. একই সাথে এবছরের শুরু থেকে আমরা মার্কেটে একটি পজিটিভ মুভমেন্ট দেখি, যেখানে প্রথম 3 কার্যদিবসে ইন্ডেক্সে 204 পয়েন্ট যোগ হয়। এখন এই সাউন্ড ইনভেস্টার্স পার্টিসিপেশন যদি লং রানে স্টেডি অ্যান্ড অর্গ্যানিক হইতে সাস্টেন করে, তা আমাদের পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে বলেই মনে করি আমরা। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাবে কমতে শুরু করেছে নামি দামি ব্র্যান্ডের বিক্রি আর আয়। বিক্রি কমে গেছে আইফোনের, যা কমিয়ে দিয়েছে অ্যাপলের আয়ও। আয় কমার তালিকায় আছে বিশ্বখ্যাত কফি চেইন শপ স্টারবাকস, কুরিয়ার সেবা প্রতিষ্ঠান ফেডেক্স, জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ বেঞ্জ আর BMW। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ব্যবসার দিক থেকেই বিদায়ী বছরটা খুব একটা ভালো যায়নি প্রতিষ্ঠানটির। কেননা গেল বছর প্রতিষ্ঠানটির আইফোন বিক্রি কমে গেছে, সবচেয়ে বেশি কমেছে চীনে। একই পরিস্থিতি তাইওয়ান ও হংকংয়েও। আর এর পেছনে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধকে দায়ী করেছে অ্যাপল, বলছে এতে চীনা অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, যা ফোন বিক্রিতে প্রভাব ফেলেছে। সেই সাথে ফোন বিক্রি কমেছে ভারত, ব্রাজিল এবং রাশিয়াতেও, যা কোম্পানিটির আয় কমিয়ে দেবে $700 কোটি। এই ঘোষণায় বড় ধাক্কা খেয়েছে অ্যাপলের শেয়ার। দর পড়ে গেছে 7.7 ভাগ, যা $1 ট্রিলিয়ন প্রতিষ্ঠানটিকে নামিয়ে এনেছে $700 বিলিয়ন নিচে। শুধু অ্যাপলই নয়, বাণিজ্য যুদ্ধ আর চীনের অর্থনৈতিক মন্দায় বিপাকে পড়েছে জনপ্রিয় কফি চেইন স্টারবাকস। গেল বছর চীনে প্রতি 15 ঘন্টায় একটি করে নতুন কফি শপ চালু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশটির 141টি শহরে প্রতিষ্ঠানটির কফি শপের সংখ্যা 3,300টি। তবে গেল মাসে স্টারবাকস জানিয়েছে চীনের বাজারে প্রবৃদ্ধি নেমে আসতে পারে 1 ভাগের নিচে। পণ্য পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান ফেডেক্সের ব্যবসাও কমে গেছে গেল বছর। প্রতিষ্ঠানটি বলছে মন্দ রাজনৈতিক কারণের ভুক্তভোগী তারা।
বাণিজ্য যুদ্ধের প্রভাবে ব্যবসায় মন্দার শঙ্কা জানিয়েছিল জার্মান গাড়ি ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ গেল জুনেই। এ কারণে অক্টোবর পর্যন্ত 2 বার আয়ের পূর্বাভাস কমানোর ঘোষণা দিয়েছে মার্সিডিজ বেঞ্জ BMW এর মূল প্রতিষ্ঠান ডাইমলার এজি। চলতি বছর চীনের বাজারে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছিল ইতালিয়ান স্যুট তৈরির প্রতিষ্ঠান জেগনা। তবে গেল বছরের ব্যবসায়িক মন্দায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে প্রতিষ্ঠানটি। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।